জীবন এখন প্রযুক্তি নির্ভর। পড়ালেখা, ব্যাংকিং, বিনোদন কিংবা নিরাপত্তা সবখানেই ব্যবহার হচ্ছে ইন্টারনেট। কিন্তু প্রযুক্তির এই সুবিধার মাঝেই লুকিয়ে আছে বড় ধরনের ঝুঁকি। বেড়ে চলেছে সাইবার ক্রাইম আর অনলাইন প্রতারণা। তাই তরুণ প্রজন্মকে সাইবার সচেতন করতে রাজধানীর BAF শাহীন কলেজে চলছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এ ধরনের ক্যাম্পেইন বাংলাদেশের সকল স্কুলে আয়োজন করা উচিত বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জীবনের প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার হলেও কখনো কখনো এই ইন্টারনেটই হুমকি হয়ে আসে কারো কারো জীবনে। বিশেষ করে তরুণ তরুণী, শিশু কিশোররা জড়ায় ইন্দ্রজালে, কখনো না বুঝে, আবার কখনো আসক্তির কারণে। ঘটছে ডেটা চুরি, আর্থিক প্রতারণা, এমনকি ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো ঘটনাও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর ও তরুণ প্রজন্ম। এখানে সবাই অ্যাওয়ার হতে পারছে যে কিভাবে সেফ থাকা যায় আর কি কি করা উচিত না। তো প্রোগ্রামটা আসলে অনেক হেল্পফুল। ফিশিং মেসেজেস কিনা যেটা এসেছে আমাদের কাছে, আমাদের সেটাকে আগে আইডেন্টিফাই করা উচিত, না হলে আমাদের জিমেল বা কোনো মেসেজে আমাদের ঢোকা উচিত না। পড়াশোনা, অনলাইন ক্লাস, গেমস কিংবা সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছুতেই ইন্টারনেটমুখী তরুণরা। ইন্টারনেটের এই অবাধ ব্যবহারে অজান্তেই তারা জড়িয়ে পড়ছে সাইবার বুলিং আর প্রতারণার জালে। পরিচিত না হলে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো আসে এগুলো অ্যাকসেপ্ট করা উচিত না। আর আমাদের যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো আসলে পাবলিক করে রাখা উচিত না। অনলাইনেই থাকি এখন, তো দেখা যায় বিভিন্ন ফিশিং লিঙ্ক আসে আমাদের সামনে। তো আমি নিজেও একটা শিকার হয়েছিলাম। আমি হচ্ছে স্ট্রিমের একটা ফিশিং লিঙ্কের শিকার হয়েছিলাম। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে BAF শাহীন কলেজে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল। প্রায় 4000 শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ চলে সপ্তাহ জুড়ে। কিভাবে তাদের অ্যাকাউন্টগুলো মেনটেন করবে, ডাটাগুলো ম্যানেজ করবে। তো এটা ইন ফিউচার ইনশাল্লাহ আমরা আরও বড় পরিসরেই করব। এতে দেখা যাবে যে ইন ফিউচার যখন এই প্রতিষ্ঠান থেকে তারা বের হয়ে যাবে, তারপরও সে বুঝতে পারবে যে তার অ্যাকাউন্টগুলো বা ডাটাগুলো আসলে কিভাবে ম্যানেজ করা যায়। অ্যাসাইন যে হেল্পলাইন আছে 1098, এগুলোতে তারা কন্ট্যাক্ট করলে এই বিষয় সংক্রান্ত অবহিত হবে। শিক্ষার্থীরা বলছে এই প্রশিক্ষণ তাদের নিরাপদ ও ইতিবাচক ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। প্রায় ৮ মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুগঞ্জ সার কারখানার সামনে এই কর্মসূচি পালন করে কারখানা শ্রমিক কর্মচারীরা। বিক্ষোভকারীরা জানায়, গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন অন্তত ১১৫০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়া ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার সহ অনেকে বক্তব্য রাখেন। কাপ্তাই হ্রদ মিঠা পানির মাছের অন্যতম অভয়াশ্রম। বড় মাছের পাশাপাশি এই জলাধার থেকে যে মাছ আহরণ করা হয় তার প্রায় ৯০% কাঁচকি ও চাপিলা। এছাড়া সরকার প্রতি বছর কাপ্তাই হ্রদের মাছ থেকে যে শুল্ক আদায় করে তার ৯৫%ই আসে এই দুইটি মাছ থেকে। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। ৭২৫ বর্গ কিলোমিটারের এই জলাধার মিঠাপানির মাছের অন্যতম অভয়াশ্রম। এই হ্রদ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার মাছ আহরণ করে জেলেরা, যা সারা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখে। রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্যমতে কাপ্তাই লেকে বড় প্রজাতির মাছের পোনা ছাড়া হলেও সবথেকে বেশি কাচকি ও চাপিলা প্রজাতির মাছ পাওয়া যায়। ফলে কাপ্তাই লেকে কাচকি, চাপিলার ভাণ্ডারও বলা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই দুই প্রজাতির মাছের উপরই টিকে আছে এখানকার ব্যবসায়ী সহ ২৭,০০০ জেলের জীবিকা। এখানে বিদেশি বায়াররা আসে, তাদের এখান থেকে কিনে এটা মনে করেন শিপমেন্ট করে। বৃষ্টির মাধ্যমে কাচকি, চাপিলা এগুলো আমরা দিই না, এগুলো আল্লাহর দানে হয়। অন্যান্য যে কোনো জায়গার চেয়ে রাঙামাটির কাপ্তাই লেকের কাচকি মাছ এবং এখানকার চাপিলা মাছের স্বাদ আবার গুণগত মান অনেক ভালো। অনুকূল পরিবেশ, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন উদ্যোগের কারণে হ্রদে মাছের প্রাপ্যতা বেশি বলছে বিশেষজ্ঞরা। খাবারের পরিমাণ কমে যাওয়ার ফলে মাছের প্রজননকালীন সময়ে মাছের ডিম ছাড়ার হার দিন দিন কমে যাচ্ছে।
সেজন্য কাপ্তাই লেকে রুই জাতীয় মাছ বা বড় মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। এই বড় মাছগুলো কমে যাওয়ার ফলে এবং রাক্ষসী প্রজাতির মাছের পরিমাণ কমে যাওয়ার ফলে কাপ্তাই লেকে ছোট মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের অবস্থানগুলোকে ঠিকভাবে আমরা মেনটেন করছি এবং মাছগুলোকে আমরা বাড়ার সুযোগ দিচ্ছি। বিভিন্ন ব্যান্ড পিরিয়ডে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যার ফলে মাছগুলো তারা একটা পর্যাপ্ত সময় পাচ্ছে। জেলা মৎস্য অফিসের তথ্য মতে 2024-25 মৌসুমে কাপ্তাই লেক থেকে 7,500 টন কাচকি ও চাপিলা পাওয়া যায়, যেখান থেকে সরকার রাজস্ব আদায় করেছে প্রায় 11 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ক্রিকেট বোর্ড ঠিক করে দেবে। কেউ চাইলেই এই নাম পরিবর্তন করতে পারবে না। দলগুলোর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এই পরিকল্পনা। বিসিবির সভা শেষে এই কথা জানানো হয়। একদিন আপনার হলো ঢাকা ক্যাপিটাল, আরেকদিন ঢাকা রাইডার্স, আরেকদিন আরেক রকম, এরকম যদি না হয়। সো হুএভার কামস ইন দ্য বোর্ড 5 থেকে 10 বছর 20 বছর পরেও যেন এই নামটাই থাকে এবং এটা একটা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে। সকলেই সিদ্ধান্ত নেব এবং উইথ দ্য ইন্টারাকশন অফ দ্য ওনার্স, আমরা তাদের সাথে বসে এটা কিন্তু এরকম না যে আমরা উইল টেক আ ওয়ান সাইডেড ডিসিশন, উইল টক অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্যাম। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের মতো শুনানি শুরু হয়েছে। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইন্টারভেইনার হিসেবে শুনানি করছেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির। 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। পরে 22 অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এই দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে বিশৃঙ্খলা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়বে। রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আইনে সুযোগ থাকলে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারির দাবি জানান তিনি। অভিযোগ করেন, একটি দল পিআর মানে না বললেও জুলাই সনদে উচ্চকক্ষে পিআর মেনে নিয়ে ঠিকই স্বাক্ষর করেছেন। নিম্নকক্ষে পিআর পদ্ধতি হলে দলটি জনগণকে বোকা বানাতে পারবে না, তাই তারা পিআর চায় না বলে মন্তব্য করেন তাহের। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা, একটা আদেশ দিয়ে দেওয়া। আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে। এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে। গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি। চট্টগ্রামের বাকলিয়াতে ছাত্রদলের কর্মী সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত 6 আসামি সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাত পর্যন্ত বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ যৌথভাবে এসব আসামি গ্রেফতার করে। গতরাতে সাজ্জাদের বাবা আলম বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 40 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। চট্টগ্রামে আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক সম্পন্ন হয়েছে। সকালে হালিশহর সেনানিবাসের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান হয়। প্রথম পর্যায়ে অভিষেক হয় আর্টিলারি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্টের।
সুসজ্জিত কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়ার মাধ্যমে 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। দ্বিতীয় পর্যায়ে সেনাবাহিনীর নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না দিলে তার জন্য সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের খসড়ায় দলগুলোর পরামর্শ উপেক্ষা করে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই দিন যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে। জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, বিএনপি মহাসচিব বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত না হলে তার জন্য সরকারকেই জবাবদিহি করতে হবে। নির্বাচন দেরি হলে বাড়বে সংকট। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এদিকে রাজধানীর গুলশানে এক সেমিনারে সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে, যা জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে, নির্বাচন ইশতেহারে উল্লেখ করবে। আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে, সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে। বর্তমান সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি, বলছেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে তার জন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য সমাধান হিসেবে নভেম্বরের শেষ দিকে গণভোটের দাবিও জানান তিনি। আর নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত 8টি ইসলামী দল। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে যান কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। এ সময় আধা ঘন্টারও বেশি সময় বৈঠক করেন তারা। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দলটির নায়েবে আমির। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা, এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। গণভোট সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত 8 দল। সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে সংকট তত ঘনীভূত হবে। আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে
ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় ৫ দফা দাবিতে ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান ও ৩ নভেম্বর বৃহৎ কর্মসূচি দেবার কথাও জানান দলগুলোর নেতারা। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোয়ারি বলেন, সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের দাবিও জানিয়েছে এনসিপি। এছাড়া কমিশনের সুপারিশের বিকল্প প্রস্তাব ১ অর্থাৎ সংস্কার পরিষদ সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংস্কার হয়ে যাবে। এই পদ্ধতি কার্যকর করতে সরকারের কাছে দাবি জানিয়েছে এনসিপি। ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দিব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। তারপরে সেকেন্ড স্টেপটা আসে তখন গণভোট। গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম, কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্টদের কাছ থেকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞ কমিটি করে মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার তানভীর আহমেদ রিট দায়ের করেন। রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। এছাড়া বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে আদালত। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেছেন ব্যারিস্টার এহসান এস সিদ্দিকী। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। পরে 22 অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এ দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। বিএনপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে যে ভবিষ্যতে যে এই দেশে যত মারামারি কাটাকাটি হানাহানি যত গুম খুন মিথ্যা বানোয়াট মামলা সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্টটি। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে। এতে বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানালেও নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। বিমানটিতে 262 জন যাত্রী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে BG201 ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর 2:30টার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পাশাপাশি 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে সংশ্লিষ্টদের কাছ থেকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে মিটিংয়ের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্রোপকূল থেকে ট্রলার সহ 7 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে টেকনাফের কায়ুখালিয়া ঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সীতা নামক এলাকায় মাছ শিকার করছিল একটি ট্রলার। গতকাল সন্ধ্যার দিকে উপকূলে ফিরে আসার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে বাংলাদেশের জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 7 জেলে সহ ট্রলারটি নিয়ে যায়। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। 1 নভেম্বর অনুষ্ঠিত হবে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে চলছে উৎসব মুখর আমেজ। দুপুরে আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী সমাবেশ করেছে ইউনাইটেড বিজনেস ফোরাম। অপরদিকে একই সময়ে নগরীর একটি তারকা হোটেলে সাংবাদিক সম্মেলন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজুল নবী ডনের পক্ষে নগরীতে ধানের শীষের প্রচার মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় ধানের শীষ সহ নানা প্লেকার্ড ব্যবহার করা হয়। মিছিলকারীরা রংপুর 3 আসনে মাহফুজুল নবী ডনকে দলীয় প্রার্থী করার দাবিতে স্লোগান দেয়। বগুড়া গাবতলী উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি নেতৃবৃন্দরা। দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে এই মতবিনিময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, সমাজে ইসলামের নামে মানুষের মাঝে নানা বিভ্রান্তি প্রচার করা হচ্ছে। যশোরের ঝিকরগাছায় নাথজামাই ও সহযোগীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক বৃদ্ধ। আহত হয়েছে শাশুড়ি সহ আরও 4 জন। পুলিশ ও এলাকাবাসী জানান, মোহন মোল্লা যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রী মিমকে নির্যাতন করতেন। কিছুদিন আগে মিমকে নিয়ে এসে তার স্বজনরা বাবার বাড়ি নীলকণ্ঠনগরে রেখে যান। গতরাতে মোহন মোল্লা তার কয়েক সহযোগীকে নিয়ে মিমকে ফিরে নিতে গেলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তারা মিমের মা সহ কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর করে। আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান বৃদ্ধ মহিউদ্দিন। জামালপুরে ক্ষতিপূরণের দাবিতে ভাড়ায় চালিত প্রাইভেট কার আটক করে রাখার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা প্রায় 2 ঘন্টা জামালপুর শেরপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 18 অক্টোবর রশিদপুর বাজারে ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারের সাথে যুবদল নেতা খায়রুল ইসলাম লিওনের প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
নদী থেকে বালু লুট, সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে আলফাত উদ্দিন স্কয়ার কর্মসূচি পালন করেন তারা। এই সময় স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ করেন, ধোবাজার নদীতে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনে অব্যাহত রয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতি বন্ধ, চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং দুর্ঘটনা রোধে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের দাবি জানান বিক্ষোভকারীরা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। একই সঙ্গে 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের উচ্চ পর্যায়ে এক বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 3টি নির্বাচনে দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের বাদ দিয়ে 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র, জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতি উপদেষ্টার পাশাপাশি নির্বাচন কমিশন সচিব, পুলিশ, বিজিবি ও র্যাবের মহাপরিচালক সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে নানা নির্দেশনা জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব। তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে নির্বাচন প্রস্তুতি, আর নির্বাচন ঘোষণা আসতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি কর্মকর্তাদের নির্বাচনকালীন পদায়ন। তবে গত 3 মেয়াদে শেখ হাসিনার নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এমন কাউকে নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি। গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন, সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো, তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। প্রেস সচিব বলেন, নির্বাচন বানচালে অনলাইন অফলাইনে তৎপরতা চালাতে পারে স্বৈরাচারের দোসরেরা, তবে তাদের প্রতিহত করতে সচেষ্ট সরকার। আর নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য। 92,500 মতো ডিপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। গণমাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ প্রণয়নে যতটুকু রাজনৈতিক ঐক্য হয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। জানান, বিশেষ কোনো দলের পক্ষে নয় বরং দেশের মানুষের স্বার্থেই জুলাই সনদ রচনা করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইউথ পলিসি ডায়ালগ অন দি জুলাই চার্টার শীর্ষক এই সেমিনারে আরও অংশ নেন ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর প্রতিনিধি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় অংশ নেওয়া তরুণ প্রজন্মের নানা প্রশ্নের উত্তর দেন বদিউল আলম মজুমদার। তরুণদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে সেমিনারের শেষ দিকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আইনুল ইসলামকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ডাকসুর জিএসএস এম ফরহাদ সহ অন্যান্য ছাত্র সংসদ প্রতিনিধিরা সেমিনার বর্জন করেন। তোমরা যদিও প্রায় সবাই একই ঘটনা, প্রায় সবাই, কিন্তু তোমরা একমত হতে পারবে না। It's like pulling the teeth. So we have tried our best. এবং আমাদের কোনো বেস্ট ইন্টারেস্ট নাই। Ainul Islam, who are the teacher of University of Dhaka, and we have the several document
who was the collaborator of fascist Awami League and who supported the various steps which were done by Awami League. He is present here. That's why we have to walk out from this session. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে বাস্তবতা নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি হলে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে না। বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে পারে তা নিশ্চিত করতে হবে। আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে, আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ও চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না কিছু দেশ ও সংস্থা। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফর্মার অ্যাম্বাসেডার্স AOFA আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত 24 অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্র মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বাংলাদেশের প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক তৃতীয় কোনো দেশ ঠিক করে দিবে না। তিনি অভিযোগ করেন, কোনো পরাশক্তি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কেবল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 190 countries in the world, but in the face of great challenges, unseen, every decision made by Bangladesh are completely without dictation of any foreign elements. So that is my understanding. So China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. We support Bangladesh. অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা কাঠামোর মৌলিক পরিবর্তন না করলে শিক্ষা কমিশন করে সুফল মিলবে না। বলেন, প্রতিনিয়ত বিভিন্ন আন্দোলন করায় রাষ্ট্রকার্য ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে PPRC আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্মের মধ্যে অস্থিরতা কাজ করছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তরুণরা কিছু করতে চায় কিন্তু কিভাবে করবে তা বুঝতে পারছে না। দেশে স্বৈরাচার যাতে আর তৈরি না হতে পারে সেই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান পরিকল্পনা উপদেষ্টা। দুর্বল স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল ছিল, তাই ধীরে ধীরে উন্নত করার কথাও জানান তিনি। আমি যে অল্প কয়েকদিনের জন্য যে সরকারে আছি, এক ধরনের মানসিক অস্থিরতা। তরুণরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা একটা কিছু করতে চায়, দেশের জন্য করতে চায়, কিন্তু ঠিক কীভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। প্রতিদিন সকালে উঠেই ভাবে আমি কি করব, আজকে কোন দাবিটা করব, কি করতে হবে আমার। এখানে আমাদের যারা প্রবীণ আর একটু বড় আছে তাদের থেকে, তাদের বোধহয় একটা সাহায্য দরকার ওদের দিক নির্দেশনার জন্য। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার সময় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় অন্তত 20 জন শিক্ষক আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে রাস্তা ছেড়ে দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলছেন, আগামীকালের মধ্যে সরকার দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এদিকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে রাস্তায় অবস্থান করতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক। এবং যে জাতি আসলে শিক্ষককে এভাবে অবহেলা করে তারা নিজের ভবিষ্যৎ নিজের হাতে ধ্বংস করে। এই পরিস্থিতি আমরা মেনে নিব না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা নেই বলেই দেশে সমুদ্র নির্ভর ব্লু ইকোনমি দাঁড়াতে পারেনি। রাজধানী ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। বলেন, শিল্প বর্জ্যে নদী দূষণের ফলে ইলিশ সহ নানা জলজ প্রাণী অস্তিত্ব সংকটে পড়েছে। তিনি জানান, দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভূমি সংকোচনও বেড়েছে। দেশে পর্যটন খাতে দুরবস্থা চিত্র তুলে ধরে বলেন, এ খাতে অনেক সম্ভাবনা থাকলেও পিছিয়ে আছে বাংলাদেশ। নেভিগেশন দি ব্লু ইকোনমি, ওশান রিসোর্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ওই সেমিনারে তিনি আরও বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, বরং নীতি নির্ধারণ ও ব্যবসায় সহযোগিতা করা। পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণ দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, অনেক দেশে বন্দর ও ট্রেন ব্যবস্থা সরকার পরিচালনা করে না। পলিটিক্যাল উইল, আমাদের রাজনৈতিক উইল নাই। আমরা যে করলাম, ডিক্লেয়ার করলাম সব কিছু, এভরিথিং ইজ ডান ফাইন, তারপরে হোয়াট স্টেপস উই হ্যাভ টেকেন, এ পর্যন্ত আমরা অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে আমরা একটা অ্যানাউন্স করি, করার পরে হইচই পড়ে যায়, সেটা নিয়ে আমরা অত্যন্ত বাহবা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেয়া হচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় এসব করিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির আইনজীবী। আজ পঞ্চম দিনে বিএনপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। পরে রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এস সিদ্দিকী। মঙ্গলবার জামায়াতে ইসলামের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি তার বক্তব্য শেষ করেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকে 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও 3 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম, দুদকের পক্ষে পুতুলের মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া এবং মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে একই মামলার আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী 3 নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আগামী 1 নভেম্বর থেকে একটি এনআইডির বিপরীতে 10টির বেশি সিম থাকলে সেগুলো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। ডিসেম্বরের শেষ নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে। দুপুরে বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আসবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সরকার প্রতি বছর 500 কোটি টাকা রাজস্ব ক্ষতির শিকার হয় অবৈধ ফোনের জন্য। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে NEIR এর মাধ্যমে নকল এবং অবৈধ ফোন ব্যবহার বন্ধ হবে বলেও জানান তিনি। মন্ত্রণালয়ের যে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটি আছে তাদের একটা বড় ধরনের প্রত্যাশা এবং
প্রত্যাশাটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে, এটা চাপ হয়ে গেছে যে আমাদেরকে রীতিমতো সেখানে জবাবদিহি করতে হচ্ছে। কেন আমরা সিম সংখ্যা কমাতে পারছি না, কেন আমরা NEIR অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ যে ইকুইপমেন্ট বলতে আমরা যে হ্যান্ডহেল্ড ডিভাইসটা বুঝি, মুঠোফোনটা যেটা আমরা বাংলায় বলি, সেই ডিভাইসের বৈধতা কেন আমরা আনতে পারছি না। তো এই ধরনের জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। জাতীয় নারী দলের হাই লাইন ডিফেন্স নিয়ে সমালোচনা হলেও নিজ কৌশলে অনড় কোচ পিটার বাটলার সাফ জানিয়ে দিলেন এটি তার সিস্টেমের অংশ এবং ব্যর্থ হলে দায়টাও মাথা পেতে নিতে চান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের নারী ফুটবল দল ও অনূর্ধ্ব 18 নারী হকি দলকে আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। নারী এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করায় 50 লাখ আর অনূর্ধ্ব 18 নারী এশিয়া কাপ প্রথম অংশগ্রহণ করে ব্রোঞ্জ জেতায় নারী হকি দলকে 21 লাখ টাকা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নারী হকি দলে প্রত্যেককে 95,000 আর ফুটবল দলে প্রত্যেককে 1,61,000 টাকা করে পেয়েছেন। এনসির কাছ থেকে আর্থিক পুরস্কার বুঝে পেলেও বাফুফের ঘোষিত 1.5 কোটি টাকা এখনো বুঝে পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। এটা কেমন লাগার কোনো কিছু নাই, এখানে কিছু বলার নাই। আমরা ফেডারেশনকে বলছি, ফেডারেশন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। আপনার পছন্দ হোক বা না হোক, হাইলাইন ডিফেন্স আমাদের সিস্টেমের অংশ এবং এটাই থাকবে। আমি পরিবর্তন করি কিন্তু মূলধারাটা বদলাই না। দলের সফলতা ব্যর্থতার মতো হাইলাইন ডিফেন্স নিয়েও আমি দায়বদ্ধ। বাংলাদেশ এশিয়া কাপে উঠেছে, সাফ চ্যাম্পিয়ন হয়েছে হাইলাইন ডিফেন্স খেলেই।